আমার বিয়ের রাতে আমার স্বামী এমন এক অদ্ভুত পারফিউম মেখে এসেছিল যে তার গন্ধ পাওয়া মাত্রই আমি ঘুমে তলিয়ে গেলাম এবং সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। যখন সকালে আমার চোখ খুলল, আমি ভীষণ লজ্জা অনুভব করলাম। বিছানার অন্য পাশে ফিরে দেখলাম আমার স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন। আমি খুব অস্বস্তি বোধ করতে লাগলাম, কারণ একজন স্ত্রী হিসেবে আমার যে দায়িত্ব ছিল তা পালন না করেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার ভাবনায়ও আসেনি যে এমন কিছু ঘটতে পারে। আমি লজ্জায় আড়ষ্ট হয়েছিলাম, তাই তার দিকে না তাকিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। সারাটা সময় আমি ভাবছিলাম গতরাতে কি ঘটেছিল, কিসে আমাকে এত দ্রুত ঘুম পাড়িয়ে দিল। আমি তো খুব আগ্রহ আর আনন্দ নিয়ে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। তাহলে এত সহজে কেন আমার চোখে ঘুম চলে এলো? আর যদি ঘুমিয়েই পড়েছিলাম, তবে সারা রাত কেন একবারও আমার ঘুম ভাঙেনি? গোসল করে যখন বের হলাম, আমার স্বামী তখনও ঘুমাচ্ছিল। আয়নার সামনে বসে চুল গুছিয়ে নিচ্ছিলাম, তখন সে জেগে উঠে আমাকে দেখল এবং তারপর শান্তভাবে দৃষ্টি সরিয়ে নিয়ে বাথরুমে ঢুকে গেল। আমি আবার অস্বস্তি বোধ করলাম এবং ভাবলাম সে হয়তো আমার উপর রাগান্বিত। তাই আমি চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর সে বাথরুম থেকে বেরিয়ে চুল আঁচড়াতে শুরু করল এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করল। আমি নিচু স্বরে তাকে বললাম, শোনো। সে না তাকিয়েই থেমে গেল। আমি বললাম, আমি দুঃখিত। আমি জানি না গত রাতে কিভাবে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সে শান্তভাবে মাথা নাড়ল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমার মনে হল আমি সত্যিই বিপদে পড়েছি। বুঝতে পারলাম সে আমার ওপর রেগে আছে, নয়তো এভাবে ঘর ছেড়ে যেত না। এরপর আমি নাস্তা করতে বের হলাম। আহমেদ খাবার খেয়ে বেরিয়ে গেল এবং আমি আমার ঘরে ফিরে এলাম। সন্ধ্যায় বিয়ের পরবর্তী অনুষ্ঠান ওয়ালিমা ছিল এবং আমি অত্যন্ত চিন্তিত ছিলাম। আহমেদের আচরণ আমি বুঝতে পারছিলাম না। আমি কল্পনাও করিনি যে প্রথম দিন থেকেই সে আমার ওপর এভাবে রাগ করবে। বিকেলের দিকে আহমেদ ঘরে ফিরলে আমি দ্রুত উঠে দাঁড়ালাম এবং তার কাছে গিয়ে অনুনয় করে বললাম, আহমেদ, আমাকে ক্ষমা করে দাও। আমি অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়েছিলাম। এমনটা আর কখনো হবে না। দয়া করে কথা বলো। তোমার এই আচরণ আমাকে খুব দুশ্চিন্তায় ফেলছে। সে আমার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, ঠিক আছে, চিন্তা করো না। অনিচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে ঘুম আসতেই পারে। আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলাম। সন্ধ্যায় অনুষ্ঠানের সময় আহমেদ খুব অমায়িক ছিল। সে আমার সাথে কথা বলছিল যাতে আমি হাসি, এবং আমার মা ও বোনদের সাথেও মজা করছিল। আমার বোনেরা যখন জুতো লুকানোর খেলা খেলছিল, সে খুব উৎসাহ নিয়ে তাতে অংশ নিল এবং অনেক হাসল। অনুষ্ঠান শেষ হওয়ার পর সে আমাকে আমার বাবার বাড়িতে যেতে দিল না। সে আমার মাকে খুব সম্মানের সাথে বলল, খালাম্মা, এগুলো পুরনো দিনের প্রথা, এগুলো আমাদের বাদ দেওয়া উচিত। আমি আর ন্যামরা, আমার নাম, কাল আপনাদের সাথে দেখা করতে যাব। এখন আপনারা বিশ্রাম নিন। তার এই মার্জিত ভঙ্গি আমার খুব ভালো লাগল। আমার মা তাকে দোয়া দিয়ে বিদায় জানালেন। আমরা ঘরে ফিরে এলাম এবং আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। ঠিক করলাম আজ রাতে মোটেও ঘুমাব না। দিনের বেলা অল্প সময় ঘুমিয়েছিলাম, তাই খুব একটা ঘুমও পাচ্ছিল না। 11টার পর আহমেদ এলো এবং আমাকে জেগে থাকতে দেখে মুচকি হেসে মিষ্টি করে বলল, তুমি এখনও জেগে আছো? আমি বললাম, হ্যাঁ আহমেদ, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সে আমার পাশে বসল এবং তার শরীর থেকে পারফিউমের একটা তীব্র গন্ধ বেরোতে লাগল। গন্ধটা আমাকে একটু অস্বস্তিতে ফেললেও আমি তা পাত্তা দিলাম না এবং বললাম, আহমেদ, গতরাতের জন্য আমি আবারও ক্ষমা চাইছি। তুমি কি এখনও রেগে আছো? সে বলল, না, আমি রেগে নেই। তোমার ঘুমিয়ে পড়া নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। আমি অন্য একটি কারণে চিন্তিত ছিলাম। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সব ঠিক আছে তো? সে বলল, হ্যাঁ, সব ঠিক আছে। আমার এক বন্ধুকে নিয়ে চিন্তায় ছিলাম। সে কথা বলার মাঝেই আমি হাই তুলতে শুরু করলাম এবং হঠাৎ করেই চোখে এত ঘুম এলো যে ওয়ালিমার পোশাক পরা অবস্থাতেই আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। এরপর কি হয়েছে আমি কিছুই টের পাইনি। যখন সকালে ঘুম ভাঙল, তখন বাজে 10টা, যা আগে কখনো আমার সাথে ঘটেনি। আমার খুব লজ্জা লাগছিল। ঘর থেকে বের হয়ে শাশুড়িকে দেখে আহমেদের কথা জিজ্ঞেস করলাম। তিনি মমতা মাখানো স্বরে বললেন, সে খুব ভোরে বেরিয়ে গেছে। বলল তার জরুরি কাজ আছে। আমি কিছুক্ষণ তার সাথে বসলাম এবং তারপর ঘরে ফিরে এসে নিজের অবস্থা নিয়ে ভাবতে লাগলাম। আমার সাথে আসলে কি ঘটছে? কেন আমি এভাবে অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়ছি? কেন আহমেদ কাছে এলেই আমার চোখে ঘুম নেমে আসছে? আগে তো এমন কখনো হয়নি। আমি খুব ভয় পাচ্ছিলাম এবং বিভ্রান্ত ছিলাম। আহমেদ নিশ্চয়ই ভাবছে আমি ইচ্ছা করে এমন করছি, অথচ সত্যিটা হলো আমার এর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। সবকিছু হঠাৎ করে ঘটে যায় এবং আমি নিজেকে আটকাতে পারি না।
সেদিন আহমেদ সারাদিন বাড়িতে ফেরেনি। সন্ধ্যায় যখন ফিরল, আমি খুব সংকোচ নিয়ে তার সামনে গেলাম। সে আমাকে খুব নরম সুরে বলল, ন্যামরা, আমি জানি তুমি গতরাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ায় লজ্জিত বোধ করছ, কিন্তু চিন্তা করো না। আমি জানি তুমি বিয়ের ব্যাপারটি নিয়ে কিছুটা নার্ভাস ছিলে। তাছাড়া গত ২-৩ দিন পার্লারে যাওয়া আর বিয়ের আয়োজনে তুমি অনেক ব্যস্ত ছিলে, তাই ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। এটা কোনো ব্যাপার না। এখন তুমি তৈরি হয়ে নাও। যেমনটা কথা দিয়েছিলাম, তোমাকে তোমার মায়ের বাসায় নিয়ে যাব, নয়তো তারা তোমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন। তখন আমার হঠাৎ মনে পড়ল যে আমাদের আজ মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আহমেদকে নিয়ে দুশ্চিন্তায় আমি তা একদম ভুলে গিয়েছিলাম। যখন মায়ের বাড়ি পৌঁছলাম, আমার ভাইবোনদের সাথে খুব সুন্দর সময় কাটালাম। আহমেদ আমার বোনদের সাথে নিজের বোনের মতো আচরণ করছিল, যা দেখে আমার খুব ভালো লাগছিল। আমি তার দিকে পরম ভালোবাসায় তাকাচ্ছিলাম। বিয়ের আগে তাকে নিয়ে আমার মনে অনেক ভয়, সন্দেহ আর নেতিবাচক চিন্তা ছিল, কিন্তু এখন সেই সব সংশয় ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছিল। আহমেদ যেভাবে আমাকে গ্রহণ করেছিল এবং আমার পরিবারের সাথে সুন্দর ব্যবহার করছিল, তাতে আমি এক অনাবিল সুখ আর স্বস্তি অনুভব করছিলাম। কিছুক্ষণ বসে থাকার পর আমরা যখন বেরিয়ে এলাম, আহমেদ পথে একটা আইসক্রিমের দোকানের সামনে গাড়ি থামালো এবং বলল, চলো আইসক্রিম খাই। আমি খুব খুশি হলাম, কারণ আমি আইসক্রিম খুব পছন্দ করি, আর তার সাথে প্রথমবার খাচ্ছিলাম বলে স্বাদটা আরও বেশি সুস্বাদু মনে হচ্ছিল। আমরা অনেক কথা বললাম। ফেরার পথে আমি খুব সতেজ আর ফুরফুরে অনুভব করছিলাম এবং ভাবছিলাম আজ রাতে তাড়াতাড়ি ঘুমাব না, বরং আহমেদের সাথে অনেকটা সময় কাটাব। কিন্তু জামাকাপড় পাল্টে বিছানায় বসা মাত্রই আহমেদ যখন তার মায়ের সাথে দেখা করে ঘরে ঢুকল, ঘরে সেই তীব্র পারফিউমের গন্ধ ছড়িয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যেই আমি ঝিমুনি অনুভব করতে লাগলাম। আমি ঘুম আটকানোর চেষ্টা করলাম, চোখ পিটপিট করে জেগে থাকতে চাইলাম, কিন্তু ঘুমের কাছে হার মেনে গেলাম এবং কিছু বুঝে ওঠার আগেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। আমার নাম ন্যামরা। আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা আর ৩ ছোট বোনের সাথে আমি থাকি। আমিই বাড়ির বড় সন্তান। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পরপরই লক্ষ্য করলাম বাবা আমার বিয়ে নিয়ে খুব চিন্তিত এবং আমার জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন। বাবার সীমিত আয় এই সময়ে ৪-৪টি মেয়ের বিয়ে দেওয়া বেশ কঠিন ছিল, তাই আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা চেপে রাখলাম। দীর্ঘ ১ বছর খোঁজার পরও বাবা আমার জন্য কোনো ভালো পাত্র পাচ্ছিলেন না। কোনো না কোনো কারণে বারবার সম্বন্ধ ভেঙে যাচ্ছিল। একদিন আমি বাবাকে আমার পড়াশোনার ইচ্ছার কথা জানালাম। তিনি হেসে বললেন, ঠিক আছে মা, তুমি পড়াশোনা চালিয়ে যাও, বিয়ে তার সময় মতো হবে। আমি চাই না তুমি কোনো লক্ষ্য ছাড়া ঘরে বসে থাকো। তুমি তোমার জীবন গড়ো এবং নিজের স্বপ্ন পূরণ করো। তার এই কথাগুলো আমার মনে সাহস জোগাল। আমি কলেজে ভর্তি হলাম এবং পড়াশোনায় মন দিলাম। আমার বোনরাও স্কুলে আর কলেজে যাচ্ছিল। বাড়িতে খুব শান্তি আর স্বস্তি ছিল, কিন্তু সেই শান্তি বেশিদিন স্থায়ী হল না। একদিন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করার সময় একটি অদ্ভুত ঘটনা ঘটল। লাইব্রেরিতে নোটস তৈরি করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সময়ের দিকে খেয়াল ছিল না। যখন স্ট্যান্ডে পৌঁছলাম, বাস তখনও আসেনি। আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রায় ১২ বছর বয়সী একটি ছোট ছেলে আমার কাছে এসে একটি ফুল দিয়ে বলল, এটা আপনার জন্য। আমি অবাক হয়ে বিরক্ত গলায় বললাম, আমার জন্য? কেন? আমি এটা চাই না। ছেলেটি উত্তর দিল, এক ভদ্রলোক আমাকে এটা দিয়ে বললেন এটা আপনাকে দিতে, কারণ আপনি এই ফুলের মতোই সুন্দর। ছেলেটি হুবহু লোকটির কথাগুলোই আমাকে বলছিল। আমি না ভেবেই তার হাত থেকে ফুলটি নিলাম এবং জিজ্ঞেস করলাম, সেই লোকটা কোথায়? সে বলল তিনি চলে গেছেন। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম কোনো অপরিচিত কাউকে দেখা যায় কিনা, কিন্তু সন্দেহজনক কাউকে দেখলাম না। ফুলটি ব্যাগে রেখে আমি বাসে উঠে বাড়ি ফিরলাম, কিন্তু সেই অপরিচিত লোকটির কথা মাথা থেকে সরছিল না। কে হতে পারে সে? কেন সে আমাকে ফুল পাঠালো? সারা পথ এই প্রশ্নগুলোই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রাতে আমি বিষয়টি ভুলেই গেলাম। দিন গড়িয়ে গেল। একদিন আবার একই ঘটনা ঘটল। কলেজের লাইব্রেরির সামনে প্রথম বর্ষের এক ছাত্র আমার হাতে ছোট একতোড়া ফুল দিয়ে বলল, আপু, এটা আপনার জন্য। কেউ একজন আমাকে এটা আপনাকে দিতে বলেছেন। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, সে কে? সে বলল, আমি তাকে চিনি না, আগে কখনো দেখিনি। তিনি শুধু বললেন এই উপহারটি আপনাকে পৌঁছে দিতে। আমি খুব দ্বিধায় পড়ে গেলাম। কে সে যে এভাবে গোপনে আমাকে ফুল পাঠাচ্ছে, আর সে নিজেকে লুকিয়ে রাখছেই বা কেন? আমি যখন বিভ্রান্ত হয়ে দাঁড়িয়েছিলাম, তখন আমার এক বান্ধবী এসে ফুলের কথা জিজ্ঞেস করল। আমি অবজ্ঞার সাথে তাজ ঝাঁকিয়ে বললাম, জানি না কে পাঠিয়েছে। এরপর ফুলগুলো পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে সেখান থেকে চলে এলাম। আমি জানতাম না যে লোকটা এগুলো পাঠিয়েছে সে খুব কাছ থেকেই আমাকে লক্ষ্য করছিল। বাড়িতে পৌঁছমাত্রই আমার ফোনে একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ এলো। তাতে লেখা ছিল,
ফুলটা ফেলে দেওয়া একদম ঠিক হয়নি, তুমি আমার মন ভেঙে দিয়েছ। এই কথাগুলো পড়া মাত্রই মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ভয়ে আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কে এই ব্যক্তি, আর কেনই বা সে এভাবে আমাকে পিছু করছে? আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম এবং ভয় পাচ্ছিলাম বাবা যদি কিছু জানতে পারেন তবে হয়তো আমাকে ভুল বুঝবেন। বিশেষ করে আমিই পড়াশোনা করার জন্য জেদ করেছিলাম। 2 দিন আমি প্রচণ্ড ভয়ের মধ্যে কাটালাম। যখনই আইরে বের হতাম আশপাশের সবার দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম হয়তো এই লোকটাই ফুল পাঠিয়েছে। কিন্তু এরপর আর কিছু না ঘটায় আমি ধীরে ধীরে বিষয়টা ভুলতে শুরু করলাম। কলেজে ভর্তির পর 8 মাস কেটে গেল। তারপর আমার জন্মদিন এলো এবং সেদিন আমার জন্য বড় এক চমক অপেক্ষা করছিল। আমাদের পরিবারে জন্মদিন পালন করা হতো না, শুধু মুখে শুভেচ্ছা জানানো হতো। কিন্তু সেদিন আমি যখন ক্লাসে ঢুকলাম দেখলাম টেবিলের ওপর একটি ছোট কেক, পাশে 2টো গিফট আর এক বিশাল লাল গোলাপের তোড়া। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো অন্য কারোর জন্য, কারণ আমার জন্মদিন তো আগে কখনো এভাবে পালন করা হয়নি। কিন্তু কেকের ওপর নিজের নাম দেখে আমি চমকে উঠলাম। শুভ জন্মদিন ন্যামরা। সাথে আমার নাম লেখা একটি কার্ডও ছিল। আমি যখন অবাক হয়ে তাকাচ্ছিলাম তখনই সেই ছেলেটি আমার কাছে এলো যে আগে ফুল দিয়েছিল। সে বলল, এই সব আপনার জন্য, সেই একই লোক পাঠিয়েছেন যিনি আগে পাঠিয়েছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি কে, কেন তিনি গোপনে উপহার পাঠান, কেন তিনি আমার এই দিনটি বিশেষ করতে চান। ছেলেটি বলল, আমি তাকে চিনি না, মাত্র 2বার দেখেছি। 2বারই তিনি মাস্ক পরা ছিলেন যাতে মুখ দেখা না যায়। তবে দেখে মনে হয় তিনি একজন সুদর্শন যুবক এবং সম্ভ্রান্ত ঘরের লোক। আমি চুপ করে রইলাম, কিন্তু আমার ভেতরটা ভয় আর অস্থিরতায় ভরে গেল। কে এই ব্যক্তি, আর সে আমার সম্পর্কে এত সব খুঁটিনাটি জানল কিভাবে? আমার জন্ম তারিখই বা সে জানল কিভাবে? আমি খুব বিভ্রান্ত ছিলাম। সহপাঠীরা আমাকে নিয়ে নানা কথা বলতে শুরু করল, তাই আমি একদম চুপ হয়ে গেলাম। আমি সবসময় পরিচ্ছন্ন জীবনযাপন করেছি, কাউকে আমার চরিত্র নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ দিইনি এবং কোনোদিন কারো আজেবাজে মন্তব্য সহ্য করিনি। আমার সাথে এমন কিছু এই প্রথম ঘটছিল এবং আমি জানতাম না এর পেছনে কে আছে আর কেনই বা সে এসব করছে। আমি ফুল আর উপহারগুলো নিয়ে বাড়ি ফিরলাম, কিন্তু সেগুলো খুললাম না। আমার বোনরা সেগুলো দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপু, এই উপহারগুলো তুমি কোথা থেকে পেলে? আমি তাদের কাছে মিথ্যা বললাম, কলেজের বান্ধবীরা আমার জন্মদিনে সারপ্রাইজ দিয়েছে, তারা অনুষ্ঠান করেছে এবং আমাকে এই উপহারগুলো দিয়েছে। তারা খুব খুশি হলো এবং বলল, বা আপু, তুমি কত ভাগ্যবান, তোমার খুব ভালো সব বান্ধবী আছে। আল্লাহ সবাইকে এমন বান্ধবী দিন। আমাদের বান্ধবীরা তো আমাদের কথা মনেই রাখে না। তারা হাসাহাসি করছিল আর আমি গভীর চিন্তায় নিমগ্ন ছিলাম। আমাকে খুব শিগগিরই খুঁজে বের করতে হবে কে সেই রহস্যময় ব্যক্তি যে পর্দার আড়াল থেকে আমাকে চমকে দিচ্ছে আর আমার সব খবর রাখছে। আমি চাইছিলাম না এই খবর বাড়িতে জানাজানি হোক, নয়তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে অথবা আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে পারে। অনেক দিন কেটে যাওয়ার পর একদিন আমি বাড়ি ফেরার পর মা বললেন, মা, আজ সন্ধ্যায় তোমাকে দেখার জন্য কিছু লোক আসবে, তুমি তৈরি থেকো। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম, কারণ বিয়ের প্রসঙ্গ তো অনেক দিন ধরে বন্ধ ছিল। মা বললেন, মা, তোমার জন্য একজন স্বামী তো খুঁজতেই হবে, পড়াশোনা তো করছই, কিন্তু বিয়ে তো শেষ পর্যন্ত করতেই হবে। মায়ের কথায় যুক্তি থাকায় আমি চুপ করে রইলাম। আসর নামাজের পর লোক আসার কথা ছিল। বিশেষ সাজগোজের প্রয়োজন ছিল না, শুধু জামাকাপড় পাল্টে হালকা একটু লিপস্টিক লাগালাম। আমার বোনরা চা নাস্তার আয়োজন করল। মেহমানরা এলেন, সাথে একজন শান্ত স্বভাবের মহিলা এবং তার ছেলে ছিল। মা পরে আমাকে জানালেন যে সেই মহিলা অসুস্থ এবং তিনি চান তার ছেলে তার জীবদ্দশায় বিয়ে করে থিতু হোক, তাই তিনি ছেলেকে সাথে নিয়ে এসেছেন। সেই পাত্রটি ছিল আহমেদ। প্রথম দেখাতেই সে আমাকে পছন্দ করল এবং আমারও তাকে পছন্দ হল। সে একজন বিনয়ী, সুশ্রী, শিক্ষিত এবং মার্জিত যুবক ছিল। মা যখন আমার মতামত চাইলেন, আমি অমত করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে এক মুহূর্তের জন্য সেই রহস্যময় অপরিচিত লোকটির কথা মনে এলো, কিন্তু আমি তা ছেড়ে ফেললাম। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। আহমেদের পরিবার কিছুটা তাড়াহুড়ো করছিল, কারণ তার মা অসুস্থ ছিলেন। আমার মাও দেরি করতে চাননি, কারণ তিনি এই সম্বন্ধকে আল্লাহর এক বিশেষ রহমত হিসেবে দেখছিলেন। বরের পক্ষ থেকে কোনো যৌতুক বা আসবাবপত্রের দাবি ছিল না। আহমেদরা ছিল তার মা আর এক বোন। তার বোন বিবাহিত এবং অন্য শহরে থাকত। আমাদের বিয়েটা খুব ধুমধাম করে সম্পন্ন হল। আহমেদের এটা প্রথম বিয়ে এবং সে বাড়ির একমাত্র ছেলে। আবার আমাদের বাড়িরও প্রথম বিয়ে, তাই উৎসবটা ছিল চোখে পড়ার মতো। স্বপ্নের মতো এক জীবন আর আহমেদের সাথে ঘর করার রঙিন স্বপ্ন নিয়ে আমি বাসর ঘরে ঢুকলাম। আমি ভেবেছিলাম এই বিয়ে হবে এক সুখী আর ভালোবাসাময় জীবনের শুরু। আমি নিজেকে কথা দিয়েছিলাম আমি তার একজন বিশ্বস্ত স্ত্রী হয়ে থাকব। বিয়ের আগে মাঝে মধ্যে সেই রহস্যময় লোকটির কথা মনে পড়ত যে ফুল পাঠাত,
কিন্তু এখন আহমেদই ছিল আমার চিন্তার কেন্দ্রে। কিন্তু বিয়ের প্রথম রাতে যা ঘটেছিল তাতে আমি খুব অবাক আর বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। তবুও আমি বিশেষ পাত্তা দিইনে, কারণ ভেবেছিলাম বিয়ের ধকল আর ক্লান্তিই হয়তো আমার এই গভীর ঘুমের কারণ। কিন্তু যখন প্রতি রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগল, তখন আমার সন্দেহ হতে শুরু করল। আহমেদ ঘরে ঢোকা মাত্রই আমি হঠাৎ ঘুমিয়ে পড়তাম এবং পরদিন সকাল ছাড়া আমার ঘুম ভাঙত না। বিয়ের 1 মাস পার হয়ে গেল, অথচ অবস্থার কোনো পরিবর্তন হল না। আমি লক্ষ্য করলাম আহমেদ ঘরে ঢোকার পরেই এমনটা ঘটে। আমি নিজেকেই প্রশ্ন করতাম, কি হচ্ছে এটা? আহমেদের উপস্থিতিতে কেন আমি হঠাৎ করে এত তীব্র ঘুম অনুভব করি? আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। দিনের বেলা আহমেদ আমার সাথে স্বাভাবিক আচরণ করত, কিন্তু কখনো কখনো তাকে কিছুটা চিন্তিত বা গম্ভীর মনে হতো। আমার খুব খারাপ লাগত। ভাবতাম সে হয়তো আমার ওপর অখুশি, কারণ আমি এখনও তার মনের মতো স্ত্রী হয়ে উঠতে পারিনি। অথচ আমার তো কোনো দোষ ছিল না। বিয়ের 1 মাস পর মা অসুস্থ হয়ে পড়লেন। আমি তাকে দেখতে বাবার বাড়ি গেলাম। আহমেদ বলল সে সন্ধ্যায় এসে আমাকে নিয়ে যাবে। আমি রাজি হলাম, কিন্তু সে যখন এলো এবং আমাদের সাথে রাতের খাবার খেল, তখন আমার 2 বোন তাকে অনুরোধ করল যেন আজ রাতটা আমি সেখানেই থাকি। তারা বলল, আহমেদ ভাই, আপুর বিয়ের পর থেকে সে আমাদের সাথে এক রাতও থাকেনি, আমরা ওকে খুব মিস করি। আজ ওকে এখানে থাকতে দিন, কাল নিয়ে যাবেন। আহমেদ কিছুক্ষণ চুপ থেকে তাদের আবদার রাখল। আমিও খুব খুশি ছিলাম যে অনেকদিন পর বোনদের সাথে সময় কাটাতে পারব। আমি খুব আনন্দিত ছিলাম, কিন্তু মনের ভেতর একটা ভয় ছিল যে আজ রাতেও কি হঠাৎ ঘুমিয়ে পড়ব। তবে বোনদের সাথে গল্প করা, হাসি ঠাট্টা আর চা পপকর্ন খাওয়ায় এত ব্যস্ত ছিলাম যে মাঝরাত হয়ে গেলেও ঘুমের নামগন্ধ ছিল না। রাত 2টো বেজে গেল, অথচ আমি পূর্ণ সচেতন ছিলাম। আমি খুব অবাক হলাম যে আহমেদের ঘরে 10টার সময় আমার চোখে ঘুম চলে আসে, অথচ এখানে ঘুমের কোনো লেশমাত্র নেই। আমি এ নিয়ে অনেক ভাবলাম, কিন্তু রহস্যের কোনো কিনারা করতে পারলাম না। পরদিন সন্ধ্যায় আহমেদ যখন আমাকে নিতে এলো, আমি আগে থেকেই তৈরি ছিলাম। পথে সে আমাকে বলল যে সে আমাকে খুব মিস করেছে। আমি হেসে বললাম, আমিও তোমাকে খুব মিস করেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হল গতরাতে আমার মোটেও ঘুম আসেনি। এই কথা শোনার সাথে সাথেই তার চেহারার রং বদলে গেল এবং সে একদম চুপ হয়ে গেল। সে একটি শব্দও উচ্চারণ করল না। তার এই নীরবতা আমার মনে দুশ্চিন্তা বাড়িয়ে দিল। তখনই আমি ঠিক করলাম যে এই রহস্য আমি উদ্ঘাটন করবই। আমরা বাড়ি পৌঁছলাম। শাশুড়ি রাতের খাবার তৈরি করে রেখেছিলেন। খাওয়ার পর আহমেদ তার স্টাডি রুমে চলে গেল এবং বলল কিছু কাজ আছে, আমাকে ঘুমাতে যেতে বলল। আমি ঘরে গিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আহমেদ ঘরে ঢুকল এবং সে ঢোকামাত্রই বাতাসে এক তীব্র পারফিউমের গন্ধ ছড়িয়ে পড়ল। আমি মাথা নেড়ে তাকে অবাক হয়ে বললাম, আহমেদ, তুমি রাতে কেন এত কড়া পারফিউম মাখো? দিনে তো খুব হালকা আর মিষ্টি একটা সেন্ট ব্যবহার করো। আমার কথা শুনে সে চমকে উঠল এবং তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। তারপর নিচু স্বরে বলল, আমি রাতে এই পারফিউমটা মাখতেই পছন্দ করি। আমি মাথা নাড়ালাম, আর কিছু বললাম না, কিন্তু কয়েক মিনিট পরেই আমার চোখে প্রচণ্ড ঘুম নামতে শুরু করল। আমার মাথায় শেষ যে চিন্তাটি এসেছিল তা হল, আহমেদ কেন রাতে শুধু এই কড়া পারফিউমটাই মাখে? এই পারফিউমের সাথে কি আমার ঘুমের কোনো সম্পর্ক আছে? পরদিন সকালে আমি সত্যিটা বের করার দৃঢ় সংকল্প নিলাম। আমি তার চলাফেরা লক্ষ্য করতে লাগলাম। সন্ধ্যায় যখন সে অফিস থেকে ফিরল, তার গায়ে খুব হালকা আর সুন্দর সুগন্ধ ছিল। আমি হেসে তার কাছে গিয়ে বললাম, আহমেদ, এই পারফিউমটা খুব সুন্দর, তুমি সেই কড়া পারফিউমটা আর মাখবে না, এটাই আমার পছন্দ। সে একটা শুকনো হাসি হাসল এবং আমার চোখের দিকে তাকানো এড়িয়ে গেল, যা আমার সন্দেহ আরও বাড়িয়ে দিল। সেদিন রাতে ডিনারের পর আমরা একটু হাঁটতে বের হলাম। তার মেজাজ খুব ভালো ছিল এবং মুখে এক ধরনের প্রশান্তি ছিল, কিন্তু আমি আমার হাসির আড়ালে এক গভীর কৌতূহল লুকিয়ে রেখেছিলাম। কি সেই রহস্য যা তার পারফিউম আর আমার এই অদ্ভুত ঘুমের মধ্যে যোগসূত্র তৈরি করে? আহমেদ বাড়িতে ফিরে সরাসরি বাথরুমে গেল এবং তারপর কিছু কাজের জন্য তার স্টাডি রুমে ঢুকল। আমি তাকে একদম বিরক্ত করলাম না, কিন্তু যখন সে ঘরে ফিরে এলো, সে আবার সেই কড়া পারফিউম মেখেছিল। তবে এবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিঃশ্বাস বন্ধ করে রাখব এবং ঘুমের ভান করব, যাতে বুঝতে পারি সে আসলে কি করে। আমি আগে থেকেই নাকে অল্প তুলো দিয়ে রেখেছিলাম যাতে পারফিউমের গন্ধ না পাই। কিছুক্ষণ পর আমি এমন ভাব করতে লাগলাম যেন আমি ঘুমিয়ে পড়েছি। আমি চোখ বন্ধ করা মাত্রই শুনলাম ঘরের দরজা খোলার শব্দ। আহমেদ ঘর থেকে বেরিয়ে গেল। আমি প্রচণ্ড অবাক হলাম। এই সময় আহমেদ কোথায় যাচ্ছে?
আমার বুক ধরফর করতে লাগল এবং মন রাগে ভরে উঠল। আহমেদ যদি আমাকে নাই চাইত তবে কেন সে বিয়েতে রাজি হল? কিন্তু আমাকে সত্যিটা জানতেই হবে। আমি পা টিপে টিপে তাকে অনুসরণ করলাম। দেখলাম সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং গাড়িটি তার জায়গায় নেই। আমার বিভ্রান্তি আরও বাড়ল। তাকে ফোন করব কিনা ভাবছিলাম, কিন্তু পরক্ষণেই পিছিয়ে এলাম, কারণ সে বুঝে যাবে আমি ঘুমাইনি। আমি ঘরে ফিরে বিছানায় শুয়ে তার ফেরার অপেক্ষায় রইলাম। ভোরের কিছু আগে আহমেদ বাড়ি ফিরল। ততক্ষণে আমি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। তবে ঘুমানোর আগে শেষ যে চিন্তাটি মাথায় ঘুরছিল তা হল আহমেদ রাতে কোথায় যায় আর কেনই বা ভোরের দিকে ফিরে আসে। সকালে আমি তাকে হালকাভাবে জিজ্ঞেস করলাম, রাতে আমার ঘুম ভেঙেছিল, কিন্তু তোমাকে বিছানায় দেখিনি, তুমি কোথায় ছিলে? সে হঠাৎ ঘাবড়ে গেল এবং তোতলামি করে বলল, আমি তো এখানেই ছিলাম, হয়তো পানি খেতে উঠেছিলাম, তাই তুমি ভেবেছ আমি ঘরে নেই। সে আমার দিকে তাকানো এড়িয়ে যাচ্ছিল, যা দেখে আমি নিশ্চিত হলাম সে মিথ্যা বলছে এবং এর পেছনে কোনো বড় রহস্য আছে। সে চায় না আমি কিছু জানতে পারি, তাই প্রতি রাতে সেই পারফিউম ব্যবহার করে আমাকে ঘুম পাড়িয়ে রাখে। বাড়িতে এমন কেউ ছিল না যার সাথে আমি পরামর্শ করতে পারি, তাই ঠিক করলাম একাই সত্যিটা বের করব। আহমেদ বরাবরের মতোই তার কাজে ব্যস্ত ছিল, প্রতি রাতে পারফিউম মাখত আর আমি দ্রুত ঘুমিয়ে পড়তাম। একদিন সে কাজে যাওয়ার পর আমি ভাবলাম তার স্টাডি রুম তল্লাশি করে দেখি সেখানে কি আছে। আমি তার স্টাডি রুমে ঢুকলাম। ঘরটা খুব গোছানো ছিল। দেয়ালে আমাদের বিয়ের ছবি আর তার ছাত্রজীবনের কিছু ছবি ছিল। আমি টেবিলের কাছে গেলাম, সেখানে তার অফিসের কিছু ফাইল ছিল। প্রথম ড্রয়ার খুলে তেমন কিছু পেলাম না, কিন্তু নিচের ড্রয়ারটি খোলা মাত্রই মনে হল আমার হৃৎস্পন্দন থেমে গেছে। সেখানে একটি অত্যাধুনিক পিস্তল, কিছু গুলি আর একটি অদ্ভুত ধরনের ফোন ছিল। আমি ভয়ে জমে গেলাম এবং দ্রুত ড্রয়ার বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলাম। আহমেদি পিস্তল আর এই ফোন দিয়ে কি করে? কেন আগে কখনো আমি তাকে এগুলো ব্যবহার করতে দেখিনি? আসলে আহমেদ কে, আর কেন সে আমার কাছে এসব লুকাচ্ছে? আমি প্রচণ্ড বিভ্রান্তি আর ভয়ের মধ্যে ছিলাম। সেদিন রাতে আহমেদ বাড়ি ফিরল এবং সাথে তার ৩ জন বন্ধু ছিল, যাদের মধ্যে ২ জন মেয়ে ছিল। তাদের আচার আচরণ আর বেশভূষা সাধারণ মেয়েদের মতো ছিল না। আমি অস্বস্তি বোধ করছিলাম এবং আহমেদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। সে খুব অস্থির আর চিন্তিত মনে হচ্ছিল। সে তার বন্ধুদের নিয়ে স্টাডি রুমে ঢুকল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা, আহমেদের বন্ধুরা এসেছে, আমি কি খাবার তৈরি করব নাকি সে কি চায় তার জন্য অপেক্ষা করব? তিনি কিছুক্ষণ ভেবে বললেন, মা, তুমি খাবার তৈরি করো। আহমেদ যখন বন্ধুদের নিয়ে স্টাডি রুমে ঢোকে তখন ঘণ্টার পর ঘণ্টা পার করে দেয় এবং সময়ের জ্ঞান থাকে না। চাকরকে দিয়ে খাবার পাঠিয়ে দিও। তিনি আমার মুখের দুশ্চিন্তা দেখে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। আমি রান্নাঘরে গিয়ে আহমেদের পছন্দের সব খাবার তৈরি করতে লাগলাম। হয়তো অবচেতনভাবেই আমি আমাদের মধ্যে দূরত্ব কমাতে চাইছিলাম বা তার মন জয় করতে চাইছিলাম। সবকিছু তৈরি করে তাকে মেসেজ পাঠালাম, খাবার তৈরি, পাঠিয়ে দেব কি? সাথে সাথে উত্তর এলো, না, এখন না, আমি একটু ব্যস্ত আছি। তখন আমার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন শুরু হলো। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। আমার খাওয়ার কোনো রুচি ছিল না। রাত তখন প্রায় ১০টা। শাশুড়ি আমার ফ্যাকাশে মুখ দেখে বললেন, খেয়ে নাও মা, আহমেদ ব্যস্ত, কাজ শেষ হলে সে নিজেই খেয়ে নেবে, চিন্তা করো না। কিন্তু আমার দুশ্চিন্তা কেবল বাড়ছিলই। বিয়ের পর এই প্রথম আহমেদ অন্য লোকজনের সাথে, বিশেষ করে ওই মেয়েগুলোর সাথে এতক্ষণ দরজা বন্ধ করে বসেছিল। আর সেই পিস্তল আর অদ্ভুত ফোনের কথা মনে পড়তেই আমার গা শিউরে উঠছিল। কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। আমি উদ্বেগে ছটফট করছিলাম আর ভাবতে ভাবতে আমার ক্ষুধা চলে গিয়েছিল। রাত ১১টার দিকে আহমেদ যখন স্টাডি রুম থেকে বের হলো, আমার মনে হলো আমি আবার নিঃশ্বাস ফিরে পেলাম। সে আমাকে দেখে অবাক হয়ে বলল, তুমি এখনও জেগে আছো? যাও, বিশ্রাম নাও, আমার অনেক কাজ আছে, আমাকে জলদি খাবার দাও। আর তুমি কি রাতের খাবার খেয়েছ? আমি নীরবে মাথা নেড়ে না বললাম। আমার মন তখন ভয় আর দুশ্চিন্তায় কুঁকড়ে যাচ্ছিল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এক কাজ করো, খাবারগুলো বন্ধুদের জন্য ভেতরে পাঠিয়ে দাও। আমি এখানে তোমার সাথেই ডিনার করব। তার এই কথায় আমি কিছুটা স্বস্তি পেলাম। দ্রুত খাবার ভেতরে পাঠিয়ে দিয়ে আমি আর আহমেদ রান্নাঘরের টেবিলে বসে ডিনার করতে লাগলাম। আমরা একদম নীরব ছিলাম। সে গভীর ভাবনায় ডুবেছিল আর আমি তার দিকে তাকিয়ে থাকলাম। সাহস সঞ্চয় করে আমি বললাম, আহমেদ, কি হচ্ছে এসব? অবশ্যই তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। তুমি বলতে চাইছো না, কিন্তু আমি সব জানি। আমি জানি তুমি ওই পারফিউমটা ব্যবহার করো আমাকে ঘুম পাড়ানোর জন্য। আমি জানি তুমি রাতে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু কেন, কেন আমার সাথে এমন করছো? দয়া করে আমাকে সত্যিটা বলো। আমি এখন নিশ্চিত যে আজ তুমি পারফিউম মাখোনি। আর দেখো, রাত ১২টা পার হয়ে গেলেও আমার ঘুম আসছে না। আমি সত্যিটা জানতে চাই, তুমি আমার সাথে কেন এমন আচরণ করছো? আমাদের বিয়ের ২ মাস হয়ে গেল, অথচ এখনও আমি একজন স্ত্রীর প্রাপ্য মর্যাদা পাইনি। আমি এর কারণ জানতে চাই।
আহমেদ আমার দৃষ্টি এড়িয়ে নীরবে খেয়ে যাচ্ছিল। তারপর সে উঠে দাঁড়ালো এবং শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি কি চা খাবে? আমি মৃদু মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমি অশ্রু সজল চোখে সেই পাথর হৃদয়ের লোকটার দিকে তাকিয়েছিলাম, যার কাছে আমার কোনো প্রশ্নের উত্তর ছিল না। আমি চোখের জল সংবরণ করে থালা বাসনগুলো ধুতে নিয়ে গেলাম। আহমেদ নিজে চা তৈরি করল। ভেতরে দেওয়ার জন্য 4 কাপ চা নিল আর আমার জন্য 1 কাপ টেবিলে রাখল। তারপর আমার মাথায় হাত রেখে খুব শীতলভাবে বলল, ন্যামরা, চা খেয়ে শান্তিতে ঘুমাতে যাও। সময় হলে আমি তোমাকে সব বলবো, আর দয়া করে আমার ওপর নজরদারি করো না। তার কণ্ঠস্বর এতটাই শীতল ছিল যে আমি ভয়ে কেঁপে উঠলাম এবং নীরবে মাথা নিচু করলাম। সেদিন থেকেই আমি আর তাকে কিছু না জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিলাম। সে যখন চাইবে তখনই সত্যিটা বলবে, এই আশায় দিন গুনতে লাগলাম। পরদিন সকালে আহমেদ একটি ছোট ব্যাগে কিছু দরকারি জিনিস গুছিয়ে নিল এবং বলল, আমি কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, চিন্তা করো না, আমি দ্রুতই ফিরব। এরপর সে বাড়ি থেকে চলে গেল। আমি দুশ্চিন্তার সাগরে ডুবে রইলাম। সে কোনো আগাম খবর ছাড়াই চলে গেল এবং ওই বন্ধুগুলো যারা রাতে আমাদের বাড়িতে ছিল তারাও তার সাথে চলে গেল। আমার কাছে তখন অপেক্ষা ছাড়া আর কোনো পথ ছিল না। 2 দিন পর আমার বোন বাড়িতে এসে বলল, আপু, আমি একটু শপিং করতে যাব, তুমি আমার সাথে চলো। আমি সানন্দে রাজি হলাম, কারণ অনেক দিন আমাদের একসাথে বাইরে যাওয়া হয়নি। আমরা একটা নামী মার্কেটে গেলাম। কেনাকাটা শেষ করে আমাদের ক্ষুধা লাগলে আমরা একটা ছোট ক্যাফেতে ঢুকে খাবারের অর্ডার দিলাম। জানালার পাশে বসে অপেক্ষা করার সময় হঠাৎ দেখলাম বাইরে দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, যাকে দেখতে হুবহু আহম্মেদের মতো। আমি নিজের জায়গায় জমে গেলাম এবং দ্রুত উঠে বোনকে অপেক্ষা করতে বলে বাইরে বেরিয়ে এলাম। তাকে দেখতে হুবহু আহম্মেদের মতোই ছিল, যদিও পোশাক অন্যরকম ছিল, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে ওটাই আহম্মেদ। আমি কাঁপানো স্বরে ডাকলাম, আহমেদ! সে একবার দ্রুত আমার দিকে তাকালো এবং পরক্ষণেই পাশের গলির দিকে হাঁটা দিল। আমি তার পেছনে দৌড়ালাম, কিন্তু সে অদৃশ্য হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কোথায় গেল সে? ও যদি আহমেদই হয়ে থাকে তবে কেন আমাকে এড়িয়ে গেল? ও তো বলেছিল অন্য শহরে যাচ্ছে, তবে এখানে এ কে? আমি বিধ্বস্ত হয়ে ক্যাফেতে ফিরে এলাম। আমার বোন জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কিছু না, ভাবলাম পুরনো কোনো বান্ধবীকে দেখলাম। কিন্তু আমার ক্ষুধা একদম মরে গিয়েছিল এবং অনেক কষ্টে একটু খেলাম। বাড়িতে ফেরার পর আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল। বোনকে বললাম চা করে দিতে, আর আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি নীরবে কাঁদছিলাম। আমার মন বিষাদ আর হতাশায় ভরে গিয়েছিল। কেন আহম্মেদ আমার সাথে মিথ্যা বলল? আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে ওটাই সে ছিল, তবে কেন সে অস্বীকার করল? সে কি লুকাচ্ছে আমার কাছে? বোন চা নিয়ে ঘরে এলো এবং উদ্বিগ্ন হয়ে বলল, আপু, কি হয়েছে তোমার? বাইরে যাওয়ার সময় তো ভালোই ছিলে, এখন মুখ এত ফ্যাকাশে কেন? আমি শান্ত থাকার ভান করে বললাম, কিছু না, আমি ঠিক আছি, চিন্তা করো না। সে কিছুক্ষণ পর চলে গেল এবং আমি আহম্মেদের অপেক্ষায় একা রয়ে গেলাম। রাতে আমি তাকে ফোন করলাম। সে ফোন ধরলে আমি দ্রুত বললাম, আহমেদ, তুমি কোথায়? আমি জানি তুমি এই শহরেই আছো, আজ মার্কেটে তোমাকে দেখেছি। কেন তুমি দাঁড়ালে না? আর তোমার গেটআপ কেন অন্যরকম ছিল? কি হচ্ছে এসব? প্লিজ আমাকে বলো। কিন্তু সে কিছুই বলল না এবং কোনো উত্তর না দিয়েই ফোন কেটে দিল। তখন আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার মনে হচ্ছিল এই রহস্য আমাকে শ্বাসরোধ করে মারবে। আমি এক মুহূর্তের জন্যেও শান্তি পাচ্ছিলাম না। পরদিন সকালে আমার প্রচণ্ড জ্বর এলো। জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছিল। আমার শাশুড়ি ভয় পেয়ে হাত কাঁপাতে কাঁপাতে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, আমি প্রচণ্ড মানসিক চাপে ভুগছি এবং আমার অসুস্থতার কারণ হল মানসিক উদ্বেগ ও অবসাদ। শাশুড়ি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মা, তোমার কিসের এত কষ্ট, আমাকে বলো। তখন আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত ঘটা সব ঘটনা তাকে খুলে বললাম। আহমেদের অদ্ভুত আচরণ আর সেই পারফিউম যা আমাকে ঘুম পাড়িয়ে দিত, সব বললাম। শাশুড়ি কিছুক্ষণ চুপ থেকে শান্তভাবে বললেন, মা, আহমেদ নিজেই তোমাকে সব সত্যি বলবে, তাড়াহুড়ো করো না। হয়তো সে কোনো বড় গোপন কাজ করছে, কিন্তু দয়া করে তাকে ভুল বুঝো না যতক্ষণ না সঠিক সময় আসে। ধৈর্য ধরো, সবুর করলে মেওয়া ফলে। আমি তার পরামর্শ মেনে নিলাম এবং ঠিক করলাম, যাই হোক না কেন ধৈর্য ধরব। 1 মাস উৎকণ্ঠার সাথে অপেক্ষার পর আহমেদ বাড়িতে ফিরল। আমি সাথে সাথে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং ডুকরে কেঁদে উঠলাম। সে অবাক হয়ে বলল, ন্যামরা, কি হয়েছে? কেন এভাবে কাঁদছ? আমি তো বলেছিলাম কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, চিরকালের জন্য তো চলে যাইনি। সে হালকা হেসে কথাটি বলল,
আমি তার বুক থেকে মাথা তুলে চোখের জল মুছতে মুছতে বললাম, আহমেদ, তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত খুব কঠিন ছিল। আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি, কিন্তু তুমি একবারও ফোন করনি, কোনো খবর দাওনি। তোমাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলল এবং আমার হাত ধরে বলল, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে। আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব এবং তোমার সব দুশ্চিন্তা দূর করব। তবে আগে তোমার হাতের 1 কাপ চা চাই। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে তার প্রিয় এলাচ চা তৈরি করে আনলাম। ততক্ষণে সে গোসল করে জামাকাপড় পাল্টে নিয়েছে। শুকার আলহামদুলিল্লাহ, তার গায়ে আজ সেই কড়া দুর্গন্ধযুক্ত পারফিউম ছিল না। আমি চায়ের কাপ তার সামনে রাখলে সে শান্তভাবে বলল, ন্যামরা, আমি জানি তুমি আমার জন্য খুব চিন্তিত ছিলে এবং অনেক কিছু লক্ষ্য করেছ। আজ আমি তোমাকে পুরো সত্যিটা বলবো। আমি আসলে পাকিস্তান সেনাবাহিনীর একজন গোয়েন্দা, সিক্রেট এজেন্ট। আমার একটি খুব সংবেদনশীল এবং অত্যন্ত গোপনীয় মিশন ছিল, তাই বাধ্য হয়ে আমাকে পারফিউম দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে রাখতে হতো, কারণ আমি চাইনি তুমি আমার মিশন সম্পর্কে কিছু জানো। সাধারণত মহিলারা অজান্তেই নিজেদের জানার বিষয়গুলো নিয়ে কথা বলে ফেলেন, এবং আমি ভয় পাচ্ছিলাম পাছে আমার পরিচয় প্রকাশ হয়ে যায়। আর ওই রাতে যে বন্ধুরা আমার সাথে ছিল তারা আমার টিমের সদস্য ছিল। আমরা স্টাডি রুমে আমাদের অভিযানের পরিকল্পনা করছিলাম। এজন্যই আমি বলেছিলাম আমি শহরের বাইরে যাচ্ছি, কিন্তু আসলে আমি এখানেই ছদ্মবেশে কাজ করছিলাম। এখন যখন মিশনটি সফলভাবে শেষ হয়েছে, আমি তোমার কাছে সব খুলে বলতে পারছি। সব কিছু ঠিকঠাক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে বললাম, আহমেদ, তুমি কি সত্যি একজন গোয়েন্দা? তবে তোমার চাকরি, অফিস আর ওই স্টাডি রুমের কাজ সব কি লোক দেখানো ছিল? সে হেসে বলল, হ্যাঁ, একজন সিক্রেট এজেন্টকে অনেকগুলো জীবন বাঁচতে হয়, অনেক চরিত্র অভিনয় করতে হয়, এমনকি মাঝে মধ্যে নিজের আসল পরিচয়ও ভুলে যেতে হয়। মিশন সফল করার জন্য আমাকে এটা করতেই হতো। এখন সব শেষ হয়েছে এবং শীঘ্রই আমি নতুন মিশনে যোগ দেব। আমি চেয়েছিলাম তুমি এগুলো জানো, যাতে আমার জীবনের সাথে তুমি মানিয়ে নিতে পারো, কারণ আমি চাই তুমিও আমার মতো সাহসী হও। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এবং তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছিলাম না। তাই আমাকে নিয়ে কখনো ভুল ধারণা পুষো না। অন্য কোনো মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম। তারপর সে মুচকি হেসে বলল, মনে আছে তোমার, বিয়ের আগে কে তোমাকে ফুল পাঠাতো? আমি অবাক হয়ে তাকালাম এবং বললাম, হ্যাঁ, কিন্তু তুমি জানলে কিভাবে? সে হেসে বলল, কারণ ওই লোকটা আমিই ছিলাম। আমি বিস্ময়ে হতভাগ হয়ে বললাম, কিন্তু কেন তুমি এমন গোপনে করতে? সে মিষ্টি হেসে উত্তর দিল, আমি একবার এক মিশনে ছিলাম এবং তোমাকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখি। তোমাকে খুব বিষণ্ণ আর কারো অপেক্ষারত মনে হচ্ছিল। কেন যেন তুমি আমার নজর কাড়লে, তাই তোমাকে এক ফালি হাসি উপহার দিতে একটি বাচ্চার মাধ্যমে ফুল পাঠিয়েছিলাম। এরপর থেকে শুধু তোমার মুখের সেই অবাক হওয়া হাসিটুকু দেখার জন্যই ফুল পাঠাতাম। সেখান থেকেই অবচেতনভাবে আমাদের গল্পের শুরু। মা যখন বিয়ের কথা বললেন, আমি দ্বিধাহীনভাবে তোমাকে পছন্দ করলাম। আমি আগে থেকেই তোমার সম্পর্কে সব তথ্য জোগাড় করেছিলাম এবং নিশ্চিত ছিলাম তোমার পরিবার আমাকে ফিরিয়ে দেবে না, আর সেটাই হলো। তারা দ্রুত বিয়েতে রাজি হলেন, এবং আমিও বিয়ের জন্য জোর দিলাম, যাতে বিয়ের কাজ মিটিয়ে আমি আমার মিশনে মনোযোগ দিতে পারি। বিয়ের পর আমি দুঃখিত যে আমি পারফিউম ব্যবহার করে তোমাকে ঘুম পাড়াতাম, যাতে আমি শান্তিতে কাজ করতে পারি। ওটা আমার ভুল ছিল। হয়তো শুরু থেকেই তোমাকে বিশ্বাস করে সব বলা উচিত ছিল, কিন্তু তাতে মিশনের ঝুঁকি বেড়ে যেত, কারণ অনেক সময় মহিলারা গোপন কথা গোপন রাখতে পারেন না। এখন আমি খুব স্বস্তি অনুভব করছি তোমাকে সব বলে। আহমেদের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম, এবং তার প্রতি আমার মন গর্বে ভরে উঠল। সে দেশের জন্য কতটা নিবেদিত প্রাণ যে নিজের জীবন, নিজের সুখ, খাওয়া আর বিশ্রামের কথা ভুলে গিয়েছিল। আমি তার বুকে মাথা রেখে বললাম, আহমেদ, আমি তোমার জন্য গর্বিত। তুমি আমার স্বামী, এবং আজ থেকে তোমার প্রতি আমার ভালোবাসা আর সম্মান আগের চেয়ে বহুগুণ বেড়ে গেল। আহমেদ আমার কপালে চুমু খেয়ে হেসে বলল, ধন্যবাদ ন্যামরা, আমার পরিস্থিতি বোঝার জন্য। আমি বিশ্বাস করি তুমি সবসময় আমার পাশে থাকবে, এবং আমার কাজে কোনোদিন বাধা হয়ে দাঁড়াবে না। আমি তাকে কথা দিলাম, কারণ আমি কখনো চাইনি আমার জন্য দেশের কোনো ক্ষতি হোক। আমাদের বিয়েল এখন 10 বছর কেটে গেছে। সেই দিনের পর থেকে আমাদের আর ওসব নিয়ে কথা বলতে হয়নি। আমি নিজের দায়িত্ব আর মর্যাদা বুঝতে শিখেছি, এবং তার মতো সাহসী হয়ে উঠেছি। আমাদের এখন 3টি সন্তান, 2 ছেলে আর 1 মেয়ে। আল্লাহর রহমতে আমাদের সংসার খুব সুখের। আহমেদ এখনও তার গোপন মিশনে বাইরে যায়। আমরা জানি না সে কবে ফিরবে, বা তার কোনো খবরও আমাদের কাছে পৌঁছায় না,
কিন্তু আমার মন বিশ্বাসে ভরপুর থাকে যে সে ফিরে আসবেই। একবার সে 1 বছর নিখোঁজ ছিল এবং আমরা জানতাম না সে কোথায়। সেই সময়ে আমার শাশুড়ি ছিলেন আমার সবচেয়ে বড় আশ্রয়। তিনি একজন সৈনিকের মা এবং ধৈর্যের গুরুত্ব জানেন। তিনি আমাকে সবসময় শান্ত করতেন আর বলতেন, আহমেদ ফিরবে, শুধু আশা ছেড়ো না। যখন 1 বছর পর তাকে আবার দেখলাম, মনে হলো আমি পুনর্জন্ম পেয়েছি এবং জীবনে নতুন করে প্রাণ ফিরে এসেছে। এখন আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। আমি জানি কখন কিভাবে চলতে হয়। আল্লাহকে অশেষ ধন্যবাদ, যিনি আমাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ধৈর্য আর প্রজ্ঞা দিয়েছেন। আমার শাশুড়ির দিক নির্দেশনা না থাকলে হয়তো আমার সংসার অনেক আগেই ভেঙে যেত, কিন্তু তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আজ আমি আমার পরিবারের সাথে এক শান্ত আর স্থিতিশীল জীবন কাটাচ্ছি। আপনাদের আজকের এই গল্পটি কেমন লাগল? আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।